আজহার নাকি মাজার একজন আছে, আগে ওরা খাইছে এখন এরা খেতেছে না, কি বলছে না, আমার মাথা মাঝে মাঝে আওলা জাওলা আপনার কাছে বিচারটা উপস্থাপন করছি। মিজানুর রহমান আজহারি যশোরের মাহফিলে যে কথাটা বলেছেন যে একদল খেয়ে গিয়েছে আরেক দল খাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে, ওই মাহফিলে আপনিও বক্তব্য দিয়েছেন, আপনার বক্তব্য আমরা শুনেছি। তো সেই কথাটা নিয়ে হুট করে বিভিন্ন ভাবে লেখালেখি হচ্ছিল। হওয়ার পরদিন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একান্ত সাক্ষাৎকার নিয়েছে নিউ এজের সম্পাদক নুরুল কবির। আসসালামু আলাইকুম দর্শক, ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুরের একটি মাত্র বক্তব্যের কারণে পুরো রাজনৈতিক অঙ্গনে আগুন লেগে গিয়েছে। দর্শক, ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুরকে বিএনপি নেতা দুদু মিয়া কটূক্তি করেছিল, ডক্টর ফাইজুল হক কঠিনভাবে ধুইয়ে দিলেন। তো দর্শক, বিস্তারিত তথ্য থাকছে পুরো ভিডিও জুড়ে, পুরো ভিডিওটি দেখলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। আপনার কাছে বিচারটা উপস্থাপন করছি। মিজানুর রহমান আজহারি যশোরের মাহফিলে যে কথাটা বলেছেন যে একদল খেয়ে গিয়েছে আরেক দল খাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে, ওই মাহফিলে আপনিও বক্তব্য দিয়েছেন, আপনার বক্তব্য আমরা শুনেছি। তো সেই কথাটা নিয়ে হুট করে বিভিন্ন ভাবে লেখালেখি হচ্ছিল। হওয়ার পরদিন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একান্ত সাক্ষাৎকার নিয়েছে নিউ এজের সম্পাদক নুরুল কবির, সাংবাদিক নুরুল কবির ভাই। আমরা আপনি সহ সবাই চিনি, দেশের একজন উনি বামপন্থী মনা মানুষ, কিন্তু হাসিনা তাকে বিভিন্ন সময় হ্যারাসমেন্ট করেছে। তা সে সাক্ষাৎকারে বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে 10 টাকার লাউ ঢাকায় আসতে আসতে 60 টাকা বিক্রি করতে হয় চাঁদাবাজির কারণে, আপনারা চাঁদাবাজির জন্য কি করছেন? তখন ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে যে আমরা হয়তোবা সবাইকে ধরতে পারছি না, আমাদের চোখে হয়তোবা দেখছি না। তখন নুরুল কবির সাহেব বলছে তাহলে কি পত্র পত্রিকা মিডিয়াতে লেখালেখি বেশি বেশি করলে দেখবেন? ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে হ্যাঁ, তাহলে তো ভালো হয়, মানুষ সচেতন হবে, যত বলবে তত সচেতন হবে। এখন মিজানুর রহমান আজহারি কথাটা বলছে যশোরে যেদিন, তার পরদিন যদি নুরুল কবির প্রধান উপদেষ্টার সাক্ষাৎকারে প্রশ্ন করে, আর প্রধান উপদেষ্টা যদি এই কথা বলে, তাহলে দোষ কি মিজানুর রহমান আজহারির একা, না নুরুল কবির আর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দোষ আছে বলে আপনি মনে করেন কিনা? ইউনূস কি ভুল বলল কিনা যে মিডিয়াতে প্রচার করেন বেশি, এতে সচেতনতা বৃদ্ধি পাবে? যদি কেউ চ্যালেঞ্জ করে, কিছুক্ষণ আগে আমি এই বক্তব্য আমার চ্যানেলে অলরেডি আমার ভিডিওর ভিতরে পোস্ট করে রেখেছি, আপনারা দেখে নিবেন। হ্যাঁ, আপনি বিষয়টা জানেন। এখন আপনি বলেন আজহারি দোষ করলো, ডক্টর ইউনূসকে কি বলবেন? তাইলে প্রথমত হচ্ছে আমি যেটা শেষ করতে পারিনি ওইটা শেষ করে এটা বলছি যে তারেক রহমান সাহেব বলে দিয়েছেন চোর গুন্ড দুষ্ট কেউকে যদি আপনি দেখেন সাথে সাথে পুলিশ ডিপার্টমেন্টে পাঠিয়ে দেবেন। ওটা জিজ্ঞেস করারও দরকার নাই লোকটাকে বাড়ি কই ঠিকানা কই কার আত্মীয় না, এটা জনগণেরও দায়িত্ব, যেটার সাথে আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের বক্তব্যের একটা লিঙ্ক আপ পাই। যেমন তিনি বলেছেন প্রচার করে দিবেন, জানিয়ে দিবেন, মানুষকে বলে দিবেন। অতএব সেটা বিএনপি হোক, জামাত হোক, চরমনাই হোক, হেফাজত হোক, দোষী তাকে ধরতেই হবে। এখন আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের বাংলাদেশের এই মানুষগুলো তো আপনার আমার আশেপাশেই আছে, এই দলের বলেন আর ব্যক্তির বলেন, কারো না কারো জায়গা থেকে তিনি কিন্তু আমাদেরই আশেপাশের লোকগুলোই এই অপকর্মগুলোর সাথে জড়িত থাকবে। সেই জায়গা থেকে আমি মনে করি যে এই সাহসী সিদ্ধান্তটা বিএনপি নিতে পেরেছে এবং নিচ্ছে, সেজন্য আমি তারেক রহমান সাহেব সহ বিএনপির সবাইকে ধন্যবাদ জানাই। আপনি যে প্রশ্নটা করেছেন আজহারি সাহেবের বিষয়, প্রথমত বক্তব্য হচ্ছে একজন ইসলামিক স্কলার কি বলবে কি বলবে না, দিস ইজ নট ইউর ডিউটি টু ইনফর্ম হিম। সে তার মতো করে বলবে। একজন ইসলামিক স্কলারকে পূর্ণ স্বাধীনতা দিতে হবে। এই স্বাধীনতার জন্যই আমি লড়াই করেছি গত 16 বছর, 6 বছর পর্যন্ত কথা বলেছি। গত প্রায় 116 জন আলেমের বিরুদ্ধে যখন শেখ হাসিনা তদন্ত শুরু করে, তখন সবার আগে আমি নিজেই এর প্রতিবাদ করেছি। কেন? আলেম ওলামা, ইভেন ওই 116 জনের মধ্যে কিন্তু আমি যেরকম আদর্শ বিশ্বাস করি বা চিন্তা করি তার বিরোধী মতের আলেমরাও ছিল, ওই তালিকার মধ্যে হাসিনাপন্থী আলেমও ছিল। কিন্তু যেহেতু আলেম ছিলেন তারপরেও আমি তাদেরকেও সাপোর্ট গিয়ে কথা বলেছি। কেন বলেছি? আলেমদের মুখ বন্ধ করার আপনার দরকার নেই, আলেমরা আলেমের মতো কথা বলবে, আলেমরা আলেমের জায়গা থেকে বলবে। এক, দ্বিতীয় কথা হচ্ছে আজহারি সাহেব যে বক্তব্যটা দিয়েছেন এটা এক ধরনের এক একজনের এক এক বিশ্লেষণ। আপনি মাসুক ভাই যদি মনে করেন যে আপনাকে উদ্দেশ্য করে বলছে, তাহলে আপনাকেই উদ্দেশ্য করে বলছে, আপনি এখন এজন্য ঘুম নষ্ট করবেন, স্টেটমেন্ট দিবেন, টেনশন ফিল করবেন, আপনি অস্থিরতা ভোগ করবেন না, এত দরকার নাই তো। মিজানুর রহমান আজহারি সাহেব বাংলাদেশের বর্তমান সিচুয়েশনের
ট্রেন্ডিং এর যে আলোচ্য বিষয় সেটার উপরে ভিত্তি করে হয়তো শব্দ চয়ন করেছেন, দ্যাটস ইট। এই শব্দ চয়নটা এমনও তো হতে পারে, আমি তো মনে করি এটা তিনি জামাতকে উদ্দেশ্য করে বলছে, চরমনাইকে উদ্দেশ্য করে বলছে, হেফাজতকে উদ্দেশ্য করে বলছে, এমনকি আমার দল বিএনপি কে উদ্দেশ্য করেও বলছে। তো যাকেই উদ্দেশ্য তিনি করে বলুক না কেন, আগামীর দেশ গুন্ডা, চোর, ডাকাত, কোন ধরনের অপকর্ম করবে, অনৈতিকভাবে চলবে, তাদের হাতে তো দেশটা দিতে চাই না। অতএব আমি কেন টেনে আমার ঘাড়ে নিব যে উনি মনে হয় আমাকে বলেছে, এটা যারা মনে করেন, আমি মনে করি যে সেটাও কিন্তু তাদের রাইট আছে। গণতান্ত্রিক উপায়ে ওয়েল স্পেস আপনার তৈরি করে আমাদের এই যে কি বলে ফ্রিডম অফ স্পিচের কথা বলেছি, সেই জায়গা থেকে আমি মনে করি যে তিনি হয়তো এটা প্রশ্ন তুলতে পারেন। কারণ আজহারী সাহেব তো আলোচনা সমালোচনার ঊর্ধ্বের কোনো ব্যক্তি না, তাকে নিয়ে আলোচনা একজনে করতে পারে। কিন্তু আলোচনা যাই করুক, আমার দৃষ্টিভঙ্গি হচ্ছে এই আলেমদের ক্ষেত্রগুলোতে আমাদের রাজনীতি যারা করছি তাদের এড়িয়ে থাকাটা উত্তম। তাদের এই জাতীয় লাইনে কথা না বলে বরং আলেমদের কার্যক্রমগুলোকে প্রশস্ত করার জন্য আপনি মাহফিলে আসবেন, মাহফিলে বসবেন, সুযোগ পাইলে বক্তব্য দিবেন, কথা বলবেন, জনতার সাথে মিশবেন, ওনরা ওনাদের মতো কথা বলবে। আপনি একটা জিনিস মনে রাখেন, সংসদ সদস্যরা যে স্টাইলে আলোচনা করে, একটা টিভি টক শোতে কি একই স্টাইলে আলোচনা হয় না? কিন্তু আমরা তো একই দেশে থাকি। একটা মাহফিলে যে আলোচনা হয় সেটা কি বাহিরে হয় না? অতএব আমরা আমাদের যার যার জায়গার প্রফেশনটাকে যদি সুন্দর করে সাজাই, তাহলে আর দেশে এই মুহূর্তে কোনো প্রবলেম থাকে না। কিন্তু সমস্যাটা হচ্ছে আমাদের সেই মানে ধৈর্য শক্তিটা কিংবা আমাদের ওয়ে অফ স্পিচটা হয়তো আমরা অনেক সময় এলোমেলো করে ফেলি, বিদায় এই ধরনের সংঘাতের তৈরি হয়। কই আজকে তো আজহারী সাহেব দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে যে স্ট্যাটাস দিয়েছে, আমি 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 ওইখানে আসছি। সর্বপ্রথমে আপনার কাছে আসছি যে আমরা কয়েকদিন যাবত দেখলাম যে বিএনপি কি বলছে, জামাত কি বলছে, এই নিয়ে দুই দলের ভিতরে কিছু কথার কাটাকাটি কিছু কিছু জায়গায়। সেখানে আজকে দেখলাম জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সর্বপ্রথমে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা এবং ওনার সুন্দর চিকিৎসা ব্যবস্থা শেষ করে বাংলাদেশে ফেরত আসার জন্য কামনা করে উনি একটা স্ট্যাটাস লিখেছেন, সেটা নিশ্চয়ই আপনি পড়েছেন। তো আমি একটু ডক্টর শফিকুর রহমান, তাহলে বিএনপি জামাতের ভিতরে কোনো ফাটল আছে, দ্বিমত আছে বলে এই কথা লেখার পরে আপনি কিছু পান কিনা? না দেখেন, এটা হচ্ছে তার রাজনৈতিক শিষ্টাচার। সে একজন সজ্জন ভদ্র রাজনৈতিক ব্যক্তিত্ব এবং একটা দলের আমির। উনি তো আর আমির আমাদের মতো এই ছোট্ট জায়গা থেকে হয় নাই। উনি দীর্ঘদিন চড়াই উতরাই পেরিয়ে রাজনৈতিক শিষ্টাচার শিখে তারপরে তার অনেক জ্ঞান গর্ব এবং ইসলামিক দলের যেহেতু উনি আদর্শিক ভাবেও তো ওনার একটা কথাবার্তা বলার ধরন ভিন্ন থাকবে, সেই জায়গা থেকে আমি মনে করি উনি এটার সৌজন্যতা দেখিয়েছেন এবং এই সৌজন্যতাটা দীর্ঘদিন পর্যন্ত অ্যাবসেন্স ছিল। যেমন আওয়ামী লীগের আমলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসাই তো পায় নাই, তাকে বিনা চিকিৎসায় হত্যার উদ্দেশ্যে শেখ হাসিনা বলেছে উনি তো বুড়া হয়ে গিয়েছে, উনি তো যে কোনো সময় মারা যেতে পারে, এই কথা বলে অট্টহাসি পর্যন্ত শেখ হাসিনা করেছে। তো আল্লাহ দেখেন যার যেখানে সম্ভব, অট্টহাসিটা লন্ডনে করেছিল শেখ হাসিনা, আমেরিকা থেকে দৌড়ানি খেয়ে আসছিল লন্ডনে। আমরা যখন আন্দোলন সংগ্রাম করছিলাম, এখানে বিএনপি জামাত সব বিরোধী দল যখন আন্দোলন করছিল, লন্ডনের হোটেলে তাকে ব্লক দেওয়া হয়েছিল, হোটেল থেকে বেরোতে পারছিল না। তার ওই হোটেলের ভিতরে তার কর্মী বাহিনীর উদ্দেশ্যে বলছিল, খালেদা জিয়ার তো বয়স প্রায় 80-র মতো হয়ে গেছে, এখন তো মরণের সময় হয়ে গেছে, এখন আর উনার সেইটাই যে দেখেন রাখে আল্লাহ মারেকে। আজকের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের একজন ঐক্যের প্রতীকে রূপান্তরিত হয়েছে। তিনি আজকের বাংলাদেশ থেকে যখন বিদেশে যাচ্ছেন, তখন শুধু জামাত ইসলাম না, বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নেতারা তার জন্য শুভকামনা করেছেন। এমনকি আপনি দেখেন এই যে জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর, তারাও কিন্তু বাধ্য হয়েছে, মাহিবী চৌধুরী বাধ্য হয়েছে, মানে সবাই, মানে এক বাক্যে এই দেশের কোনো পার্টি টার্টি নাই, মানে সবাই বুঝেছে যে খালেদা জিয়া কি। এটাকে আমি আরেকভাবে বলছি আর কি, আপনি আমি নেগেটিভ পজিটিভ বলেন, আমি অন্যভাবে বলি একটু, জাস্ট 30 সেকেন্ড। মাহিবী চৌধুরী আর জাতীয় পার্টি বাঁচার জন্য এখন বিএনপি লঙ্গির তলে লুকাইতে চাচ্ছে। না ঠিক আছে, আমি এটা বিশ্বাস করি, তাদের পিঠ বাঁচানোর জন্য দুর্নীতি করেছে যে ওটা আপনাদের ভিতরে ঢুকে যাওয়ার জন্য, আর আমি এটা পরে আপনাদেরকে মুসরাইয়া পা ভাঙবে। আমি এটা বিশ্বাস করি, আমি এটা বিশ্বাস করি তারা এটাই করতে চাচ্ছেন।
কিন্তু আমি বুঝাতে চাচ্ছি যে ওই শেখ হাসিনার লোকগুলোও যারা একসময় খালেদা জিয়ার চিকিৎসা চায় নাই, চিকিৎসা দিতে দেয় নাই, এই জাতীয় পার্টি তখনও তো সংসদে ছিল, এই মাহিবিরা তখনও তো ছিল, কিন্তু কেউ তো কোনো ধরনের টুটা শব্দ করতে পারে নাই বা করে নাই। কিন্তু আজকে কিন্তু সেই চিত্রটা আল্লাহ তাআলা চেঞ্জ করে দিয়েছে, এমন ভাবে করেছে যে এখন খালেদা জিয়া মনে হচ্ছে বাংলাদেশের এই মুহূর্তেই মনে হয় কোনো একটা সুলতান, এই সুলতানুল হেন্দ হয়ে গিয়েছেন তিনি। তার এয়ারপোর্ট থেকে শুরু করে, রিসিপশন থেকে শুরু করে, ওখানে নামা থেকে শুরু করে সবকিছুতে একটা আল্লাহর পক্ষ থেকে তিনি নেয়ামত ভোগ করেছেন। এবং এই প্রায় 7 বছর পরে তিনি আজকের সন্তানের মুখ দেখতে পেরেছেন এবং সেখানে একটা হৃদয় নিংড়ানো ভালোবাসার প্রতিচ্ছবি আমরা দেখেছি যে তারেক রহমান সাহেব যখন কোলাকুলি করেছেন, নিশ্চয়ই ভিডিওটা আপনিও দেখেছেন, যে সেটা আসলে দৃশ্য দেখলে কোনো সন্তান চোখের পানি রাখতে পারে না, মা এবং সন্তানের এই দৃশ্য। তো আওয়ামী লীগ কিন্তু শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, বাট খালেদা জিয়া কিন্তু পালিয়ে যায় নাই, বরং কাতারের আপনার কি বলে এই বিশাল তার জন্য যে আমির যে তার জন্য যে অ্যাম্বুলেন্স পাঠিয়েছে, বিশেষ অ্যাম্বুলেন্স, শুধু অ্যাম্বুলেন্সটা একবারের জন্য না, তার যত জায়গায় যাওয়ার প্রয়োজন হবে সব জায়গায় তারা এই অ্যাম্বুলেন্সটা দিবে এবং দিয়ে তাকে বাংলাদেশে আবার আনার ব্যবস্থা করবে, সেটার সব দায়িত্ব তারা নিয়েছে। আমি এবার একটু ফেরত যাচ্ছি। মিজানুর রহমান আজহারী আজকে লম্বা করে লিখেছেন মা এবং সন্তানের মিলন নিয়ে। উনি কিন্তু কোনো নাম লেখেন নাই, কারো নাম লেখেন নাই, মা এবং সন্তানের মিলনের উপরে উনি যে লেখাটা লিখেছেন, যেখানে আপনি আমি আমরা সবাই পড়েছি, সবাই কমেন্টস করেছি। তো এই মিজানুর রহমান আজহারীকে নিয়ে 2 দিন আগে যারা বিএনপির 2 দিন আগে যারা সমালোচনা করলো, তাদের মুখটা কি থাকলো? আজকের উনার কমেন্টসের উপরে আমি দেখেছি 50,000-এর উপরে কমেন্টস আছে, 16 থেকে 18,000 শেয়ার আমি দেখেছি। এই যে মানুষগুলা তার 50,000 কমেন্টস কয়েক ঘন্টায় পড়েছে মিজানুর রহমান আজহারী মা এবং সন্তানের মিলন নিয়ে, মানে এই যে কত মধুর এই লেখাটার উপরে এত হাজার হাজার শেয়ার কমেন্টস। যেই নেতারা উনার সমালোচনা করেছে বিএনপির, তারা সারা জীবন চিল্লাইলে এতগুলা শেয়ার কমেন্টস পাবে? আপনি এটা আজকে উনাকে নিয়ে যারা সমালোচনা করলো, আর মিজানুর রহমান আজহারী মা আর ছেলেকে নিয়ে যে লেখলো, এরই মাঝে আপনি মিজানুর রহমান আজহারীকে হারাইতে পারছেন? মানে আপনাকে বলছি না, বলছি আপনার দলের ভিতরে যারা সমালোচনা করে তারা কি হারাইতে পারছে নাকি তারা নিজেরা হেরেছে? কোনটা হয়েছে আপনার দৃষ্টিতে? দেখেন, এখানে মাসুক ভাই হারাহারির কিছু নাই। মিজানুর রহমান আজহারী সাহেবকে তো আমি চিনি, উনি প্রতিহিংসা পরায়ণ কোনো ব্যক্তি না। উনি যখন ওয়াজ নসিহত করেছেন, ওটাও কাউকে উদ্দেশ্য করে ওইভাবে সিরিয়াস ইস্যুতে উনি কথা বলেন নাই। উনি ওনার মন থেকে যেটা আসেন সেটা সবসময় বলেন, এখনো বলছেন, আগেও বলছেন। ওনাকে তো আমি দীর্ঘ প্রায় মালয়েশিয়াতে এখন থেকে 2017 সাল থেকে ধরেন একদম 1-to-1 কত বৈঠক করেছি, কথা বলেছি। আমি কায়েত ফাউন্ডেশন থেকে ওখানে প্রতি বছর মাহফিল করি, রমজানে একটা আলাদা প্রোগ্রাম হয় আমার, মানে তত্ত্বাবধানে আজহারী সাহেব চিফ গেস্ট থাকেন। তো তার বক্তব্যের ধরনটাই এরকম। অতএব তাকে নিয়ে, এটা নিয়ে যারা বিতর্ক করে, সেটা হয়তো তারা হয়তো বুঝতে পারছে না। আজহারী সাহেবকে যদি জানতো, বুঝতো। এবং আমি আপনাকে হলফ করে বলতে পারি, আজহারী সাহেবই একমাত্র হতে পারে যে বাংলাদেশে এই মুহূর্তে কোনো দলের সাথে সরাসরি কোনো সম্পৃক্ততা নাই, বিন্দু মাত্র নাই। আমি এটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললাম যে ডক্টর শায়েখ মিজানুর রহমান আজহারী কোনো, যারা অনেকে মিথ্যা তথ্য ছড়ায়, অমুক দলের মনে হয়, অমুক মতের মনে হয়, না, কিচ্ছু না। উনি একদম উনি বারবার আমাদেরকে, আমি যখন গাড়িতে বসে জিজ্ঞেস করতাম যে আগামীর বাংলাদেশে যখন ভিন্ন দল আসবে, মত আসবে, আপনার স্পিচের ধরন কেমন হবে, উনি বলছে আমি একমাত্র এই ঈশের খেদমত করতে চাই, দিনের খেদমত এবং ধর্মীয় আলোচনাগুলো করতে চাই। সেটা কারো পক্ষে বিপক্ষে যে যখন থাকুক সেটা আমার দেখার বিষয় না, আমি একদম ট্রু থিংস টকিং করতে চায়। এবং তার কিছু প্ল্যানও আছে। সে কারণে তিনি দেখবেন অনেক সময় অনেক জামাতও কিন্তু কষ্ট পায়, ডাকলে মাহফিলে পায় না, বড় কোনো আয়োজন করতে চাইলে সরাসরি সবগুলোতে সরাসরি একেবারে যে মানে গাভাসাইয়ে যায় এমনটাও না, কিন্তু অনেককেই আপনি পাবেন। তো আজহারী ভাইয়ের এই জায়গাটা থেকে আমি মনে করি যে কোনো অবস্থাতেই কারো ট্যাগ লাগানোটা, এটা বাংলাদেশে শেখ হাসিনার স্টাইল হয়ে যাবে। কারণ শেখ হাসিনা এই ট্যাগ লাগানো রাজনীতি করতেন। একজন ব্যক্তি যদি সত্য কথা বলতেন, সাথে সাথে বলতো লোকটা জামাত শিবির, লোকটা যদি ভালো কিছু বলতো তাকে জামাত শিবির। এই ট্যাগটা আগের জমানায় ছিল, এখন যাতে না থাকে এজন্য আমি বারবার বলছি। আজকে যে আপনার আজহারী ভাই যে শেয়ারটা দিয়েছেন বা পোস্ট দিয়েছেন, এটাই তো আর্ট, একটা সৌন্দর্যতা। দেখেন
মানুষ কিন্তু বুঝে গিয়েছে তিনি কি বুঝাতে চাচ্ছেন। এখানে সুন্দর করে জনগণ খালেদা জিয়া এবং তারেক রহমানের এই ইস্যুটাকে মানে তিনি যে অ্যাপ্রিসিয়েট করেছেন, তাদের মধ্যে যে এই দেখা হয়েছে এই দৃশ্যটাকে নিয়ে মাত্র 2টা লাইন, এবং 2 লাইনে 50,000-এর অধিক আপনি যেটা বললেন কমেন্টস বা লাইক শেয়ার, এর পরে বিভিন্ন ধরনের শেয়ার পড়ছে, 10,000-এর উপরে মনে হয় শেয়ারই হয়ে গিয়েছে বা আরো বেশি হবে। আমি তো নিজে 16-17 হাজার দেখে ফেলেছি। আরো হ্যাঁ, তো 17,000 এটা ধরেন 1 লাখ শেয়ার হয়ে যেতে পারে, 1 লাখ শেয়ার হয়ে যাবে বা আরো কমেন্টস শেয়ার হবে। তো এটা তো আসলে এক ধরনের মানে ভিন্ন ধরনের তার চিন্তা, এবং তিনি কিন্তু এই অ্যাপ্রিসিয়েট গুলো করেন। উনি দেশের মানুষের জন্য, দেশের জন্য, হ্যাঁ ওনার কিছু ভিন্নতা আছে। যেমন আপনি যদি এখন সরাসরি চান যে এখনই আমার নামে আমি যেভাবে তারেক রহমান সাহেবকে নিয়ে কথা বলবো, খালেদা জিয়াকে নিয়ে কথা বলবো, এরকম করে আমি একটা দোয়া অনুষ্ঠানে গিয়ে দলীয় অনেক কথা বলবো, উনি হয়তো এইটা বলবেন না। ওনাকে দিয়ে আপনি এটা কামনা করেন কেন? উনি হয়তো কোনো দলের নামই বলবে না। উনি হয়তো এমন আছে যে আদৌ জামাত ইসলামের নাম কোনোদিন ওনার মুখ থেকে আসতেও পারে, নাও আসতে, আই ডোন্ট নো, আই ডোন্ট থিঙ্ক সে বলবে, এরকম বলার লোক উনি না, উনি বলবেই না। উনি হয়তো বলবে আগামীর বাংলাদেশ, আমি বলছি না ইসলামের বাংলাদেশ কেন বলবো না, ধর্মের বাংলাদেশ কেন বলবো না, এটা তো বলতে দোষের কিছু নাই। কিন্তু ব্যাখ্যা যার যেখানে ভিন্ন, আমার ব্যাখ্যা একরকম, আপনার ব্যাখ্যা আর একরকম। আমি আজহারী ভাইয়ের জায়গা থেকে আমি বলতে চাই যে তিনি অত্যন্ত মার্জিত ব্যবহারের মানুষ, একেবারে কম কথা বলা মানুষ। উনি বাহিরের গুজব করতে চাওয়া, পিছনে মানে একজনের পিছনে ওটাকে বলে কি ব্যাট বাইটিং করা, এগুলা উনি একদম পছন্দ করে না। উনি যা বলে ওই স্টেজে, বাহিরে আসলে ওইরকম। আমাদের সাথেও সম্পর্ক। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। তো দর্শক, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে, আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।